বাদলের মা মারা যাবার তৃতীয় দিনে সন্ধ্যার পর বন্যা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এত পরিমাণ কান্না করছে যে তাকে থামাবার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না কেউ। এদিকে বাদল এই বিষয়টায় অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কোনো কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। এখন তাকে কিছু খেতে দেবে, কি খেতে দেবে, কি খেলে সে শান্ত হবে বা কোথায় নিয়ে গেলে সে শান্ত হবে, কি করতে হবে এই ব্যাপারে বাদল কিচ্ছু জানে না। এত চেষ্টা করছে, কোলে নিয়ে ঘোরাফেরা এই সেই করছে, কিন্তু কোনো কিছুতেই বন্যাকে থামানো যাচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও যখন তার কান্না থামাতে পারল না বাদল, তখন ঘরে কিছু একটা খুঁজে দেখার চেষ্টা করলো যে তাকে কিছু খাইয়ে সান্ত্বনা দেওয়া যায় কিনা। ছোট বাচ্চা, এমনিতেই তার পেটে যথেষ্ট পরিমাণ ক্ষুধা আছে, এটা সবাই জানে। উপায়ন্তর না পেয়ে সজলের কাছে বন্যাকে রেখে বলল যে দেখি আমি কাকিমার কাছে গিয়ে দেখি যে কিছু ওকে খাওয়াবার মতো কোনো ব্যবস্থা করতে পারি কি না। তো হাঁটতে হাঁটতে পাশের বাড়ি কাকিমার কাকার বাড়ির দরজায় গেটের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু সজলে ডেকে কিছু বলবে এই সাহসটা বাদলের হলো না। চুপ করে দাঁড়িয়ে থাকলো। কেন সে চুপ করে দাঁড়িয়ে থাকলো এই কথাটা বলছি আপনাদেরকে, একটু শুনবেন সবাই মনোযোগ দিয়ে। ঘটনাটা যেহেতু সত্য ঘটনা, সেই সত্য ঘটনাটা আসলে এত কঠিনভাবে বলাটা খুব আমার জন্য কঠিন হয়ে যায়, তারপরেও বলি শুনেন। বাদল যখন গেটে গিয়ে দাঁড়ালো তখন বাড়ির ভিতরে বাদলের কাকা এবং কাকি দুজনেই কি নিয়ে যেন একটু তর্ক বিতর্ক করছিল। বাদলের কাকি বলছিল যে আমার উপরে এত চাপ সৃষ্টি করো না, যদি বেশি এরকম কিছু করো তাহলে আমি তোমার সংসার ছেড়ে, তোমার ঘর ছেড়ে আমি বাইরে দূরে চলে যাব, অথবা বাপের বাড়িতে চলে যাব। এগুলো গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদল সব শুনছিল, চুপ করে শুনছিল। তো বাদলের কাকা বলছিল যে এসব কি বলছো তুমি, ওরা তো আমাদেরই সন্তান। বাদল, সজল এবং বন্যা, ওরা তিনজনে আমাদের সন্তান, আমার ভাইয়ের সন্তান, মানে আমাদেরই সন্তান। আমি চেয়েছিলাম আমরা 3 ভাই বোন মিলে ওদের 3 ভাই বোনকে একজনকে নিয়ে যার যার মতো নিজের সংসারে নিয়ে নেব এবং লালন পালন করব। ওদের তো কেউ নেই, বাবা থেকেও নেই, মা নেই। এখন যদি আমরা ওদের পাশে না দাঁড়াই তাহলে কে দেখবে ওদেরকে বলো? বাদলের কাকি বলছিল রাগত স্বরে, তাহলে তুমি তোমার নিজের 2 সন্তানকে কোনো এক এতিমখানায় পাঠিয়ে দাও, দিয়ে তোমার ভাইয়ের ছেলে সন্তানকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসো। কি? তখন বাদলের কাকা আর কোনো কথা বলার সাহস পেল না। এই কথা শোনার পর বাদল আর ভেতরে যাবার ওর যে ইচ্ছা ছিল সেই ইচ্ছেটা দমে গেল। ওর চোখে সব সময় এই যে কষ্ট, এই কষ্টের কারণে ওর চোখে সব সময় বর্ষা লেগেই থাকে, চোখের পানি অনবরত ঝরতেই থাকে। একদিকে মা হারার বেদনা, অন্যদিকে ছোট 2টি ভাই বোনের কষ্ট, এটা যেন সে কোনো ক্রমেই মেনে নিতে পারছে না। তারপরেও কাকির এরকম কথা, এটা কি করে সহ্য করবে বাদল? সে অসহায়ের মতো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর সিদ্ধান্ত নিল এখন কি করতে পারি। বন্যাকে
কিভাবে শান্ত করব, কি খাওয়াবো, এমন কিছু ঘরে নেই যার মুখে তুলে দেওয়া যায়। হয়তোবা মেয়েটা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে, অথবা সে মায়ের বুকের দুধ খেয়ে ঘুমানোর এর কথা, কিন্তু সে এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কোথায় কি করব, কোথায় কি পাবো, এসব নিয়ে ভাবতে 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 হঠাৎ করে পিছিয়ে এলো। পিছিয়ে এসে তার মনে পড়ে গেল তার সায়রা খালার কথা। সায়রা খালা তারই এক প্রতিবেশী খালা, যদিও বা তার মায়ের আপন মার পেটের বোন নয়, কিন্তু তবুও সায়রা খালা অত্যন্ত একজন সচেতন মানুষ, গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। সায়রা খালার স্বামী একজন দিনমজুর। দিনমজুর হলেও তার মন মানসিকতা অত্যন্ত ভালো। এটা ভেবে সে সিদ্ধান্ত নিল এখন তার সে বাদল এখন সায়রা খালার কাছেই যাবে। এটা ভেবে সায়রা খালার বাড়ি একই পায়, এক জায়গাতেই প্রায়। তো সে আস্তে আস্তে সায়রা খালার বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে 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 যখন সে হেঁটে যাচ্ছে, আর তার ভিতরে তার কাকিমার কথাগুলো তার হৃদয়ের মধ্যে প্রতিধ্বনি হচ্ছে বারবার। সে একে কি শুনলো, যে কাকিমাকে সে মায়ের মতো সম্মান করে, যে কাকাকে সে বাবার মতোই সম্মান করে, সেই কাকির মুখ থেকে আজ এরকম কথা শুনতে হবে, এরকম কথা সে বলতে পারে, এটা সে কোনোদিনই কল্পনা করতে পারেনি। এভাবে চিন্তা করছে আর এগিয়ে যাচ্ছে। যেতে যেতে একসময় তার সায়রা খালার বাড়িতে পৌঁছে গেল। বাড়ি বেশি দূরে নয়, সায়রা খালার বাড়ি একই এলাকায়, মানে এক জায়গায়, মানে ওদের বাড়ি থেকে হেঁটে যেতে অল্প কিছুক্ষণ সময় লাগে, 2-4 মিনিটেই যাওয়া যায়। বাদল যখন সায়রা খালার বাড়িতে পৌঁছালো, পৌঁছে দেখি যে সায়রা খালার বাড়ির দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করলো বাদল খালা খালা বলে, কিন্তু খালার সারা শব্দ আর পাওয়া গেল না। অবশেষে চিন্তা করলো খালা হয়তো বা বাড়িতে নেই, কোথাও না কোথাও হয়তো কাজে গেছে বা কোনো প্রয়োজনে কোথাও গেছে। এখন ওখানে দাঁড়িয়ে বাদল আরো অঝোর নয়নে কতক্ষণ কান্না করলো। চোখের জল সে কোনো সময় কোনোভাবেই নিবারণ করতে পারছে না, নিজের অন্তরকে থামাতে পারছে না। মা হারা বেদনা, এদিকে ছোট 2 ভাই বোনের কষ্টের চিৎকার। ছোট ভাইটি না খেয়েই আছে, আর বোনটি তো চিৎকার করছে ক্ষুধার যন্ত্রণায়, না কিসের যন্ত্রণায়, কেন কি অসুবিধা। সেও বাচ্চা মানুষ, এত কিছু সে গভীরভাবে চিন্তা করতে পারে না। তারপর ওখান থেকে হতাশ হয়ে বাদল বাড়ির দিকে রওনা করে। দেখা যাক কি হয়, কোনো উপায় করতে না পারলে তো আর কিছু করার নেই। সে ধীরে ধীরে ধীর পায়ে তার বাড়ির দিকে রওনা করলো। বাড়িতে যেতে 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 ঘরের দরজায় গিয়ে যখন দাঁড়ালো, তখন হতবাক হয়ে দেখলো যে তার সেই সায়রা খালা তারই ঘরের মধ্যে তার ছোট বোন বন্যাকে কুলে নিয়ে নিজের বুকের দুধ খাওয়াচ্ছে আর ঘুম পাড়াবার চেষ্টা করছে। আর স্বজন সেই সায়রা খালার দেওয়া এক বাটি ভাত গোগ্রাসে গিলে নিচ্ছে। সৃষ্টিকর্তার কি অপার মহিমা! যাদের অঢেল সম্পত্তি আছে তারা মানুষকে অবহেলার চোখে দেখছে, ঘৃণা করছে, আর যার কিছুই নেই, সহায় সম্বলহীন, শুধুমাত্র ঘর তুলে থাকার মতো একটু জায়গা, আর দিনমজুরির কাজ করে, অথচ তার মন কত বড়, কত বিশাল মন। বিচিত্র এই পৃথিবী, বিচিত্র এই পৃথিবীর মানুষ। আবেগে আপ্লুত হয়ে সজল আবারও কেঁদে ফেলল। সায়রা খালার সামনে গিয়ে বলল, খালা তুমি মানুষ না দেবী? তোমার মতো মানুষ খুঁজে পাওয়া বড় দুর্লভ।
আমি তোমায় খুঁজেছি, তোমার বাড়িতে গিয়েছিলাম। আমি বন্যার কান্না কোনোভাবেই থামাতে পারছিলাম না। ভাবলাম ও ক্ষুধায় কাঁদছে, তাই কাকার বাড়িতে গিয়েছিলাম। কাকি আমার সঙ্গে এই ব্যবহার করলো। ভিতর থেকে শুনলাম, ভিতর থেকে বলছিল, আমি বাইরে দাঁড়িয়ে শুনেছি আর ভিতরে যাইনি। একথা শুনে সায়রা খালা হতচকিত হয়ে গেল। এটা কি করে সম্ভব? একথাও কি সে বলতে পারে? কি আর করবে সে? কিছু করার নেই। বাদলকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা দুঃখ করিস নে, আল্লাহ চাইলে আমি তোর সঙ্গে আছি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দেয় সেই সামর্থ্যটুকুর মধ্যেই আমি তোদের জন্য যা করণীয় আমি করবো। তুই চিন্তা করিস না। আর দেখ, বন্যা এখন ঘুমিয়ে গেছে, ওর ঘুমাবার একটা বিছানাটা ঠিক করে দে, আমি ওকে শুইয়ে দিয়ে যাই। এখন আপনাদেরকে বলি, বাদলের মা মারা গেছে আজ 3 দিন। এই 3 দিন থেকেই এই সায়রা খালা এসে ওদের সঙ্গে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, ওদের টেক কেয়ার করছে। এদের 3 দিনের বাদলের খাবার, সজলের খাবার এবং বন্যার যে খাবারের ব্যবস্থা, এটা সায়রা খালা নিজেই করেছে। বন্যা ছোট মানুষ, একদমই ছোট, ওর জন্য কি খাবার ব্যবস্থা করবে জানে না। সায়রা খালার ঘরেও তো তেমন কোনো খাবার নেই, দিন আনে দিন খায়। তবুও সেই বেচারি ভাতের মাড়, তারপর সুজি জাল দিয়ে, তারপর বার্লি জাল দিয়ে, এইসব করে করে এই বন্যাকে 3 দিন থেকে এভাবেই খাওয়াচ্ছে। খাইয়ে 3 দিন থেকেই রাখছে। এই সেই সায়রা খালা যে ওর মায়ের পেটের বোন নয়। তাহলে দূরের মানুষেরা যদি, রক্ত বংশের সম্পর্ক ছাড়াই কেউ যদি এতটা আপন করে নিতে পারে, তাহলে নিজের মানুষদের কি বলবেন? আপনারা এই বিচার করুন। যাই হোক, এভাবেই ওদের সেদিনকার মতো দিনটা কাটলো। পরের দিন ওখানে দাঁড়িয়েই ওরা সিদ্ধান্ত নিল। সায়রা খালা তার স্বামীকে বলল, দেখো, এভাবে চলতে পারে না, তুমি বাদলের একটা কাজের ব্যবস্থা করে দাও। সেই খালু অত্যন্ত বিনয়ী মানুষ, গরিব হলেও তার ব্যবহার, তার কথাবার্তা মানে খুবই বিনয়ী। সে একটা সিদ্ধান্ত নিল। সে বলল, ঠিক আছে, ভেবো না, আমি বাদলের কাজের একটা ব্যবস্থা করে দেব। একথা বলে বন্যাকে সায়রা খালা বিছানায় শুইয়ে দিয়ে আয়েস করে বুকের উপরে একটা বালিশ হালকা করে চাপা দিয়ে রেখে বলল, ওকে দেখে রাখিস, আমি আবার বাড়ি গেলাম, আর তুই তৈরি থাক, আগামীকাল তোকে তোর খালুর সঙ্গেই কাজে যেতে হবে। বন্ধুরা, এ পর্যন্তই গল্প আজকে শেষ করে দেব। আগামী পর্বটি আপনারা শুনবেন। আমি যতই সময় গড়াবে ততই আপনাদের জন্য এই গল্পটার গভীরে নিয়ে যাব। আপনারা অপেক্ষা করে শুনবেন, কেমন লাগে আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নেই। আসসালামু আলাইকুম।